আর আমাদের পক্ষে আমি ছিলাম, ব্যারিস্টার কাসের কামাল ছিল, এহসান রহমান ছিল এবং তহিদ আর অনেকেই ছিল, অনেক লয়ার ছিল। আমাদের বক্তব্য ছিল যে তারা আবার বলছে সোমোটাও দিতে কোনো রুল ইস্যু করতে পারে কোনো ইলিগাল থাকে। প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র, সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো আদেশ দিয়েছে এদের পক্ষে। আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী একটা আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে, এবং ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনের শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ, 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা, মূলত তারা যখন 30 শপথ না দিতে পারে মেয়র ইশাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যে এই মামলা করেছে মূলত। আবার বলেছে এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্য তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম বলে সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন। উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। আর এখানে যেহেতু ইন্টারফারেন্স করার সুযোগ নাই, সোমোটোর কথা বললাম, তাই বললাম সোমোটো কোর্ট, যদি সোমোটো এই কোর্ট সুপ্রিম কোর্ট তো ছিল, প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে দেশ থেকে বিতাড়িত করলো, দেশ সাহায্য দিল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। বা অন্যরা অনেক ঘটনা ঘটছে 15 বছরে এই আদালতে বা বাইরে, সোমোটো কিছু করেন নাই তো আপনারা। হাতেই সোমোটো হবে কেন? আর সোমোটো, আর যেটা হলো জনস্বার্থ হলে কি, জনস্বার্থ রাস্তাঘাট, বিল্ডিং, পরিবেশ, এইগুলো নিয়ে মামলা দেখাচ্ছেন যেগুলো করতে পারি, একজন লয়ার করতে পারি, নট এ প্রাইভেট কেস যেটা কন্টেস্টিং পার্টি, সেখানে তো তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই। এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে, সুতরাং আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিযোগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে অর্ডার। কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে। আমরা দেখেছি যে এই রিটের পক্ষে যখন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু তিনি শুনানি করছিলেন, তিনি ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন, তিনি বিজ্ঞ মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে 2 জন ব্যক্তি, তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়েরের 30 দিনের মধ্যে, অর্থাৎ ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যেই মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার 30 দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই। আপনারা জানেন যে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন ছিল। সেখানে জনাব ইশরাক হোসেন একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে
যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর, সেটার সাথে অমিল রয়েছে। যত ধরনের নির্বাচিত সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়ররা আছে তাদেরকে অপসারণের জন্য আইনে সংশোধনী আনা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি 17ই আগস্ট হচ্ছে নতুন আইনের সংশোধনী পাশ হয় এবং 19শে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয়। অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলার আর কোনো মেরিট থাকে না, এই মামলাটি ইনফ্রাকচুয়াস হয়ে যায়। সেটিও বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ মহামান্য আদালতকে বলেছেন যে বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছেন। এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও বিজ্ঞ মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। এটা রিটকারী যিনি রিটটি করেছেন তার প্রত্যাশা হচ্ছে তিনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফর্মে এসেছেন, তিনি এখানে এই বিষয়গুলোর উপর একটি রুল চাচ্ছেন এবং রুল চেয়ে একটা চূড়ান্ত শুনানির মাধ্যমে তিনি এই রুলটি অ্যাবসলিউট চাচ্ছেন। অর্থাৎ যে বিজ্ঞ ট্রাইব্যুনাল যে ফিউটাইল অর্ডার পাস করেছে, ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছে এবং যে অ্যানোমালিজ এবং বেআইনি কার্যকলাপ ওখানে হয়েছে সেটির যেন একটি সুরাহা হয়, এটিই তিনি চাচ্ছেন।